কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? তাড়াতাড়ি আসো। আমি এখনো দাঁড়িয়ে আছি। লোকটা আমার দিকে এগিয়ে আসে। আমি ভয়ে ভয়ে শুকনো ডোক গিলতে থাকি। লোকটা আমার খুব কাছে চলে আসে। আবছা অন্ধকারে লোকটার মুখ ভালোভাবে বোঝা যাচ্ছে না। আমার বাঁ হাতটা ধরে নিয়ে যেতে থাকে। সন্দেহ হয় আমার। বিশ্বাস ভরসা সব কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আমার চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে ভয়ে। লোকটা কাশবনের ঘরের মধ্য দিয়ে আমাকে নিয়ে যেতে থাকে। যতই এগোচ্ছি ততই যেন অন্ধকারটা গাঢ় হয়ে আসে। আমি সাহস জুগিয়ে লোকটাকে বললাম, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? চারদিক তো শুধু অন্ধকার লাগছে, আমার ভয় করছে। আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি বাড়ি যাব। আমার কথা শুনে লোকটা দাঁড়িয়ে পড়ল। আমার দিকে না তাকিয়ে বলল, এখন তো যেতে পারবা না, কাল সকালে যেতে হবে। ভয় নেই, সামনে এগোলেই আলো দেখতে পাবে। হাত ছেড়ে দিলে অন্ধকারে পড়ে যেতে পারো, তাই হাত ধরে রেখেছি। এবার চলো। কেমন যেন লোকটাকে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে। আমি আর কিছু বললাম না। লোকটার সাথে হেঁটে যেতে লাগলাম। সত্যি যেতে যেতে আলোর দেখা পেলাম। যতই এগোচ্ছি ততই স্বপ্নের মতো লাগছে। এ যেন মাটির নিচে রাজপ্রাসাদ। আমি যেন ভুল করে সেই রাজপ্রাসাদে এসে পড়েছি। লোকটা এখনো আমার হাতটা ধরে রেখেছে। আমি শুধু চেয়ে চেয়ে এপাশ ওপাশ দেখছি। বাহির থেকে বোঝা যাবে না এটা এত সুন্দর বাড়ি। লোকটা আমাকে নিতে নিতে একটা রুমে নিয়ে যায়, তারপর হাতটা ছেড়ে দেয়। ওইটা ওয়াশরুম। ফ্রেশ হয়ে আসো, কিছু একটা পড়ার জন্য ব্যবস্থা করে দিই, চেঞ্জ করে নিও। লোকটার কথায় মাথা নেড়ে ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হতে। হাত মুখ ধুয়ে আয়নার দিকে তাকিয়ে দেখি আমার দু গালে চরের দাগগুলো স্পষ্ট ফুটে রয়েছে। হাত দুটো জায়গায় জায়গায় ছিলে গেছে। লাল লাল রক্তের দাগগুলো বোঝা যাচ্ছে। পায়ের চামড়া উঠায় পানি লেগে জ্বালাপোড়া করছে। আমার এইসব দেখে তখনকার কথা মনে পড়ে যায়। নিজের অজান্তেই কান্না করে দিই। কিছুক্ষণ পর ওয়াশরুমের দরজায় নখ পড়তেই তাড়াহুড়া করে চোখে মুখে পানি দিয়ে দরজা সিটকানিটা খুলে দিলাম। দরজায় দাঁড়াতেই একটা তোয়ালা আর একটা টি শার্ট, একটা ট্রাউজার ধরল লোকটা আমার দিকে। আমি লোকটার দিকে তাকিয়ে অবাক। খুব সুন্দর সুদর্শন একজন পুরুষ, দাঁড়ানো ঠিক রাজপুত্রের মতো। তাকে দেখে চোখ সরানো যাচ্ছে না। আমার তাকানো দেখে ছেলেটাও আমার দিকে তাকায়। জানি না কতক্ষণ পার হয়ে গেছে। একইভাবে তাকিয়েছিলাম দুজন দুজনের দিকে। এ যেন দেখার কোনো শেষ নেই। সময় যেন এখানেই থেমে গেছে। আমি লোকটাকে আগে তেমনভাবে দেখিনি। অন্ধকার ছিল কিছুটা, কিন্তু এখন পুরো মুখটা ভালোভাবে বোঝা যাচ্ছে। আমাকেও হয়তো ভালোভাবে দেখেনি, তাই এমন করে তাকিয়ে আছে মনে হয়। দুজনেরই ধ্যান ভাঙে ফোনের রিংটোনে। আমি চোখ সরিয়ে তার হাত থেকে কাপড়গুলো নিয়ে দরজাটা বন্ধ করে দিই। সেও ওখান থেকে সরে ফাঁকে চলে যায়। আমি চেঞ্জ করে বেরিয়ে পড়ি ওয়াশরুম থেকে। ট্রাউজারটা যাই হোক, টি শার্ট তো পুরোই পাঞ্জাবি হয়ে গেছে, অনেক ঢোলা। তারপরও কি করার, পরে তো থাকতেই হবে। এছাড়া তো আর কোনো উপায় নেই। কথায় আছে না, নাইমার সে কানামা অনেক ভালো। ছেলেটা ফোনে কথা বলে আবার রুমে আসলো। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। ছেলেটা আমাকে বলল, আচ্ছা তোমার নাম কি? জানা হলো না তো। আমার নাম সুইটি। খুব সুন্দর নাম। আমি তুর্য। চলো কিছু খেয়ে নিবে। আচ্ছা, আমার এত বড় উপকার করলেন, আমার সম্মান বাঁচালেন, আরেকটা উপকার করবেন? কি করতে হবে? আমার বাসায় একটু পৌঁছে দিবেন আমাকে? অবশ্যই, কেন না। তবে এখন না, সকালে। আজ কষ্ট হলেও তোমাকে এখানেই থাকতে হবে। কেন? আমি একটু ভয়ে ভয়ে বললাম। দেখো, এমনিতেই রাত হয়ে গেছে, তার মধ্যে এখান থেকে যেতে গেলে রাস্তায় অনেক বিপদে পড়তে হবে। এই রাস্তাটা খুব ভালো না, ডেঞ্জারাস একটা রাস্তা। আচ্ছা, তুমি এখানে কিভাবে এলে? আসলে বান্ধবীদের সাথে ঘুরতে এসেছিলাম, সবাই আলাদা হওয়ায় এমনটা হয়েছে। আমি সব খুলে বললাম। আমার কথা শুনে আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমার চোখ দুটো দেখে বোঝা যাচ্ছে অস্ত্র গড়িয়ে পড়বে। আমি কথাগুলো বলার সময় ঢেকসি তুলে কান্না করছি। আমার এই অবস্থা দেখে হয়তো তার চোখেও পানি এসেছে। আমাকে সান্ত্বনা দেওয়ার মতো তার কোনো ভাষা জানা নেই। তারপরও চোখের পানি লুকিয়ে আমাকে সান্ত্বনা দিয়ে আমাকে নিয়ে যায় খাবার টেবিলে। আমাকে বসিয়ে দিয়ে খাবার আনতে যায়। খাবার এনে আমার সামনে দিতেই বুঝতে পারলাম এই খাবারটা ওনার ছিল। সীমিত খাবার, একজন মানুষই খেতে পারবে। আমি এটা খেয়ে নিলে সে না খেয়ে থাকবে। তাই আমি খাবারটা আর একটা প্লেটে কিছুটা উঠিয়ে দিলাম তার দিকে। আমার খাবার দেওয়া দেখে সে বলল, তুমি খাও, আমি খাবো না। আপনি না খেলে আমিও খাবো না। আপনার খাবার আমি একা কী করে খাই বলেন তো? আমার খিদে নেই।
তুমি খেয়ে নাও। আর একটাও কথা না, আপনি যদি না খান তাহলে আমিও খাবো না। এবার তাহলে আমি উঠে গেলাম। আচ্ছা ঠিক আছে, খাচ্ছি, তুমিও খেয়ে নাও। খেতে খেতে তুর্যকে বললাম, আচ্ছা তখন আপনি ওইখানে কিভাবে গেলেন, আর আমাকে দেখলেনই বা কীভাবে? আমি তো কোনো মানুষ দেখিনি, তাহলে আপনি কোথা থেকে আসলেন? আমি এই রাস্তা দিয়ে রোজই আসি এই টাইমে। আজান হচ্ছিল তাই বাইকটা থামিয়ে দাঁড়িয়েছিলাম। মা সব সময় বলতো আজানের সময় আমি যেন যে কাজই করি না কেন তা যেন বন্ধ রেখে আজানের জবাব দেই। তাই আজানের জবাব দিয়েছিলাম। হঠাৎ বারবার কারো চিৎকারের আওয়াজ শুনতে পাই। আওয়াজটা কোথা থেকে এসেছে বোঝার চেষ্টা করি, এপাশ ওপাশ দেখতে থাকি। তখনই দেখি ছেলেগুলো, ব্যাস সব কিছু বুঝতে পারি। তাই কিছু না ভেবে লাঠি নিয়ে এগিয়ে যাই। আচ্ছা লাঠি কোথায় পেলেন ওইখানে? তোমাকে খুঁজতে গিয়ে পেয়েছি। লাঠি না থাকলে তাহলে আপনি পারতেন ওনাদের সাথে ফাইট করে আমাকে বাঁচাতে? কেন পারতাম না? আমার গায়ে কি শক্তি কম আছে? ওনারা তো অনেক লোক ছিল, আপনি একা ওনাদের শক্তিশালী পেরে উঠতেন। হ্যাঁ, কেন পারতাম না? আমার কাছে বন্দুক ছিল। তাছাড়া কোনো মেয়েকে বিপদে রেখে জীবন নিয়ে ভাগা কাপুরুষের কাজ। আমার মা এটা শেখায়নি। কখনো কোনো মেয়েকে বিপদে রেখে এভাবে চলে আসবো। সবসময় শিখিয়েছে বিপদে মানুষের পাশে দাঁড়ানো। আপনি খুব ভাগ্যবান ছিলে, এমন একজন সুশিক্ষিত মায়ের গর্ভে জন্ম নিয়েছেন। হ্যাঁ, খুব ভাগ্যবান আমি, এমন মায়ের গর্ভে জন্ম নিয়েছি। তবে ভালো খারাপের পিছনে সত্যি মা বাবার হাত থাকে। মা চাইলে খারাপ বানাতে পারতো, তা না করে ভালো বানিয়েছে, এটাই। মানে? মানে কিছু না, খাওয়া শেষ করো। আপনি কিছু একটা বলতে চেয়ে কথা ঘুরিয়ে ফেললেন। বলুন, আপনার কথার মানে কি? বললাম তো কিছু না, তুমি খাও। খাওয়া শেষ করে তুর্য প্যারাসিটামল দিল আমাকে। যদি রাতে জ্বর আসে বা গায়ে ব্যথা করে এরকম কিছু হয়, তাই আমিও খেয়ে দিলাম। তুমি রুমে গিয়ে শুয়ে পড়ো, ভয় নেই, আমি এখানে আছি। তোমার শরীর ভালো না, আজ যা গিয়েছে এতে মনের দিক থেকেও ভালো আছো বলে মনে হচ্ছে না। তোমার বিশ্রামের খুব প্রয়োজন, যাও তুমি গিয়ে শুয়ে পড়ো। আচ্ছা আপনার এখানে জেগে থাকতে কষ্ট হবে না? না, তুমি ঘুমাও, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমার অভ্যাস আছে। আমি আর কিছু বললাম না, রুমে গিয়ে শুয়ে পড়লাম। ঘুম আসছে না। আজকের ঘটনাগুলো বারবার মনে নাড়া দিচ্ছে। আমার গলাটা শুকিয়ে আসছে। আমি পানি খাওয়ার জন্য উঠে দরজা খুলতে যেতেই বুঝতে পারলাম তুর্য এখনও জেগে আছে। কিন্তু কেমন যেন শব্দ আসছে, বুঝতে পারছি না কি হচ্ছে। তাই দরজাটা আস্তে করে খুলে দেখি কি হচ্ছে। দরজা খুলে যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি তুর্য চেয়ারের সাথে হেলান দিয়ে কান্না করছে। দু চোখ বেয়ে অঝরে অস্ত্র গড়িয়ে পড়ছে। একটা ছেলে এমনভাবে কাঁদতে পারে তা না দেখলে বুঝতামই না। কি এমন হলো যার জন্য এরকমভাবে কান্না করছে? একবার জিজ্ঞেস করব? থাক, কারো পার্সোনাল ব্যাপারে জানার কোনো অধিকার নেই আমার। তারপরও চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না দেখছি, কিন্তু তুর্যের কান্না দেখে আর সহ্য হচ্ছে না। দাঁড়িয়ে আর না থাকতে পেরে আমি তুর্যর কাছে যাই। ওর গায়ে হাত দিতেই চমকে তাকালো আমার দিকে। বৃথা চেষ্টা করলো চোখের পানি আমার থেকে লুকানোর। আমি যে কখন থেকে তার কান্না দেখছি সে তো তা জানে না। তড়িহড়ি করে চোখের পানি মুছে ভাঙা গলায় আমাকে বলল, তো তুমি এখানে? কি হয়েছে আপনার? কি হবে? আমার কিছুই হয়নি। কিছু হয়নি মানে? তাহলে কান্না করছিলেন কেন? কই কান্না করছি? আপনি আমাকে মিথ্যা বলছেন, আমি সব দেখেছি এতক্ষণ দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি হয়েছে? কি এমন কষ্ট আপনার যার জন্য এমনি চোখে জল ফেলছেন? আমাকে কি বলা যাবে? কথা দিলাম কাউকে শেয়ার করব না। আপনার পার্সোনাল কথাটা একান্তই আমার কাছে থাকবে। বলেন না, আমার খুব জানার ইচ্ছে হচ্ছে, প্লিজ বলুন। আপনাকে যতটুকু সময় দেখলাম মনে হয় আপনি একজন মহান মানুষ। যে নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবে তার মনে কি এমন কষ্ট থাকতে পারে নীরবে কাঁদতে হয়? বলুন না আমার, বলুন। বাদ দাও না, কি হবে শুনে? তুমি রুমে যাও। না, আগে বলুন তারপর। পাগলামি করো না তো, যাও রুমে যাও। না না না, আমি যাব না। আপনি যতক্ষণ না বলবেন আমি যাব না। কি শুনবে? শুধু শুধু মাথা গরম করায়ও না তো। যাও, যা বলছি তাই করো, রুমে যাও। হ্যাঁ, আমাকে বলবেন কেন? আমি আপনার কে যে আমাকে বলবেন? থাক, বলতে হবে না। আমি যাচ্ছি, আপনাকে আর বিরক্ত করব না। এই বলে আমি বাহিরের দিকে
যাওয়ার জন্য পা বাড়াতেই অমনি আমার হাত ধরে ফেলল। কই যাও ওইদিকে? যেখানে খুশি সেখানে যাই, তাতে আপনার কি? আমার মন যেখানে চাইবে সেখানেই যাব, তাতে কারো কোনো অসুবিধা হওয়ার কথা না। বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু, বাড়াবাড়ি করো না।